আজকে শুরু করব অবস্থার পরিবর্তন। তো পদার্থের আমরা জানি যে তিনটি অবস্থা হয়: কঠিন, তরল এবং গ্যাস। তো একটা অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তনকেই সাধারণত অবস্থার পরিবর্তন বা দশার পরিবর্তন বলা হয়। যেমন তরল থেকে যদি কঠিন হয়, তখন তাকে বলা হয় কঠিনী ভবন। কঠিন থেকে যদি তরল হয়, তাহলে তাকে বলা হয় ঘনীভবন। ঘনীভবন নয়, এটাকে আমরা বলবো গলন। তরল থেকে যদি গ্যাস বা বাষ্প হয়, তখন তাকে আমরা বলবো বাষ্পীভবন। এবং গ্যাস থেকে যদি পুনরায় আবার তরলে পরিণত হয়, তখন তাকে আমরা বলবো ঘনীভবন। তো সাধারণত অবস্থার পরিবর্তনটা ঘটে একটা অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরের কারণে। যেমন কথার কথা উদাহরণস্বরূপ আমরা বলি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফ থেকে আমরা জল বানাবো প্রথমে। তাহলে কিছু পরিমাণ তাপ দিতে হয়, যে তাপটা শুধুমাত্র অবস্থার পরিবর্তনের জন্য লাগে। যেমন আমরা দেখতে পাই যে কোনো একটা জলকে বরফকে তাপ দিলাম, সে তরলে বা জলে পরিণত হলো, তারপরে তার তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকলো। কিন্তু প্রথমে যে তাপটা আমরা দিই, সেই তাপটা সাধারণত প্রথম থেকেই কিন্তু তাপমাত্রা বাড়ানোর জন্য কাজে লাগে না। প্রথম যেটা তাপ আমরা দিচ্ছি, এই ক্ষেত্রে যেমন এই তাপটা লাগে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার মানে উষ্ণতাটা একই থাকবে, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াসই থাকবে, শুধুমাত্র জল হবে, অর্থাৎ অবস্থার পরিবর্তন হবে। এরপরে আরও তাপ দিতে থাকলে তখন তার তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে। যেমন ধরো 50 ডিগ্রি হলো, তারপরে 100 ডিগ্রি সেলসিয়াসের জল হলো। এরপরে 100 ডিগ্রি সেলসিয়াসের জল থেকে যখন আবার বাষ্পে পরিণত হয় আমরা জানি, তখন 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্প আগে হয়। অর্থাৎ এখানে একবার অবস্থার পরিবর্তন হচ্ছে। তাহলে এখানে হচ্ছে অবস্থার পরিবর্তন, আর এখানে একবার অবস্থার পরিবর্তন হচ্ছে। তারপরে তাপমাত্রা যদি আরো বাড়াও, তাপ যদি আরো দিতে থাকো, তাহলে সেক্ষেত্রে হয়তো ধরো 150 ডিগ্রি সেলসিয়াসের জলীয় বাষ্প বা বাষ্প হয়ে যাবে। তাহলে সাধারণত কিছু ক্ষেত্রে যখন তাপ দেওয়া হয়, আমরা জানি যে তাপ দিলে কোনো পদার্থের তাপমাত্রা বাড়ে, কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে যখন পদার্থের তাপমাত্রা কিন্তু আর পরিবর্তন হয় না, বাড়েও না, কমেও না। সে অবস্থাকে তখন বলা হচ্ছে অবস্থার পরিবর্তন। কখন তাপমাত্রার পরিবর্তন হয় না? যখন অবস্থার পরিবর্তন ঘটে তখন। তো এই যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জল, এইটাতে পরিণত করার জন্য যে তাপটুকু লাগে তাকে বলা হচ্ছে লিন তাপ। অর্থাৎ শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য যে তাপ প্রয়োগ করতে হয় তাকে বলা হচ্ছে লিন তাপ, বা যতটুকু তাপ লাগে সেটাকে বলা হচ্ছে লিন তাপ। যেমন উদাহরণস্বরূপ আমরা বলি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলে পরিণত করতে যে তাপ লাগে তাকে আমরা বলি সাধারণত গলনের লিন তাপ। এবং এই লিন তাপের মান হচ্ছে 80 ক্যালোরি। আমরা জানি তাপের একক সিজিএস পদ্ধতিতে ক্যালোরি। কিন্তু এখানে একটা কতটুকু বরফকে জলে পরিণত করতে 80 ক্যালোরি লাগে সেটা হচ্ছে পার গ্রাম। অর্থাৎ 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম জলে পরিণত করতে
যে পরিমাণ তাপ লাগে তাকে বলা হচ্ছে গলনের লিন তাপ। তাহলে লিন তাপ বোঝাচ্ছে যে সাধারণত উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র অবস্থার পরিবর্তনের জন্য যে পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয় তাকে বলা হচ্ছে লিন তাপ। যেমন প্রয়োগের ক্ষেত্রে কি বরফ থেকে জলে করার জন্য তাপ দিতে হবে, আবার যদি জল থেকে বরফে পরিণত করতে চাও তাহলে 80 ক্যালোরি 1 গ্রাম জলকে 1 গ্রাম বরফে পরিণত করতে 80 ক্যালোরি তাপ বের করে নিতে হবে। তো হচ্ছে লিন তাপের সংজ্ঞা। এখন লিন তাপের ব্যাখ্যা হচ্ছে কি যে সাধারণত এই তাপটা কেন প্রয়োজন হচ্ছে। যদি তোমরা কঠিন পদার্থের দিকে দেখো, কঠিন পদার্থের অণুগুলো খুব ঘন সন্নিবিষ্ট হয় অর্থাৎ কাছাকাছি থাকে, এরকম ধরো আছে। এখন তরল পদার্থের অণুগুলো দূরত্বটা কিছুটা বেড়ে যায়, যার ফলে অণুগুলো পারস্পরিক দূরত্ব বাড়ার জন্য যে শক্তিটা লাগে সেই শক্তি সাধারণত তাপ শক্তি থেকে আসে। ফলে ওই সময় যখন বরফ থেকে জলে পরিণত হচ্ছে তখন এই যে তাদের পারস্পরিক দূরত্ব, আন্তরাণবিক দূরত্ব, সেটা পারস্পরিক দূরত্ব বাড়ছে, এই দূরত্ব বাড়ানোর কাজে ওই তাপটা ব্যবহার হয়। ফলে সেই সময় তাপমাত্রা বাড়ে না, অর্থাৎ বস্তুটা গরম হয় না। আমরা জানি বস্তু গরম মানে কোনো বস্তুকে তাপ দেওয়া মানে সে গরম হওয়া, ফলে তার তাপমাত্রা বৃদ্ধি পাওয়া। কিন্তু এক্ষেত্রে বস্তু গরম হচ্ছে না, এক্ষেত্রে কি হচ্ছে, বস্তু নিজের আন্তরাণবিক দূরত্বকে বাড়াচ্ছে। ফলে এখানে বস্তুর গরম হওয়ার অর্থাৎ তাপটা বস্তুটাকে গরম করার সুযোগ পাবে না, তাপটা বস্তুটার আন্তরাণবিক দূরত্ব বাড়ানোর ক্ষেত্রে কাজে লাগছে। তাহলে এটা সাধারণত বরফ থেকে জল হলো, অর্থাৎ আমি যদি এটা বলি গলনের লিন তাপ, তাহলে এবার জল থেকে যখন বাষ্পে পরিণত করব তখন আমরা বলবো বাষ্পীভবনের লিন তাপ। তাহলে বাষ্পীভবনের লিন তাপের সময় দেখা যাবে কি তরল থেকে এবার গ্যাস হচ্ছে, তখন অণুগুলোর দূরত্ব গ্যাসের ক্ষেত্রে অনেক বেশি বেশি হয়। ফলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাধারণত বরফ থেকে জলে পরিণত করার যে লিন তাপ সেটা গলনের লিন তাপ, আর জল থেকে বাষ্পে পরিণত করার যে লিন তাপ তাকে বলা হচ্ছে বাষ্পীভবনের লিন তাপ। তো গলনের লিন তাপের চেয়ে বাষ্পীভবনের লিন তাপের মান অনেক বেশি হয়, কারণ এক্ষেত্রে আন্তরাণবিক দূরত্ব খুব বেশি পরিবর্তন হচ্ছে না, কিন্তু তারপরেরটাতে আন্তরাণবিক দূরত্বের মান অনেক বেশি পরিবর্তন হচ্ছে। ফলে এক্ষেত্রে লিন তাপের মান সাধারণত কম, আর এক্ষেত্রে লিন তাপের মান সাধারণত বেশি। আচ্ছা, এটার যদি আমি গণনার দিকে যাই তাহলে সাধারণত বলি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপ লাগে। তেমনি 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলকে যদি 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বাষ্পে পরিণত করতে হয় তাহলে সেটাকে আমরা বলবো বাষ্পীভবনের লিন তাপ। তাহলে এই বাষ্পীভবনের লিন তাপের জন্য যে তাপটা লাগে 537 ক্যালোরি পার গ্রাম, অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম জলকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বাষ্পে পরিণত করতে 537 ক্যালোরি তাপ প্রয়োজন হয়। তাহলে দেখো এক্ষেত্রে 1 গ্রামের জন্য লাগে 80 ক্যালোরি, এক্ষেত্রে 537 ক্যালোরি, অর্থাৎ এক্ষেত্রে অনেক বেশি তাপের প্রয়োজন হচ্ছে। অর্থাৎ বাষ্পীভবনের লিন তাপের মান গলনের লিন তাপের চেয়ে অনেক বেশি হয়। আচ্ছা, তারপরে হচ্ছে গলন এবং কঠিনীভবন। গলন সম্পর্কে আমরা সবাই জানি, কঠিন থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে আমরা বলবো গলন, আর উল্টোটা তরল থেকে কঠিনে পরিণত হওয়ার ঘটনাকে আমরা বলবো কঠিনীভবন। তাহলে এক্ষেত্রে অবস্থার পরিবর্তনই হচ্ছে, তখন কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না। এবার হচ্ছে গলনাঙ্ক। আমরা যদি জলের ক্ষেত্রে দেখি বা বরফের ক্ষেত্রে দেখি, মানে একই জিনিস, তাহলে দেখি যে সাধারণত 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জল জমে বরফ হয়, অর্থাৎ বরফ থেকে জলে পরিণত করার সময়তেও 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলে পরিণত করছি যখন, তখন কিন্তু তাপমাত্রা একটা ফিক্সড জায়গায় থাকছে। সেই ফিক্সড তাপমাত্রাটা কত, সেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। এই যে তাপমাত্রা, এই তাপমাত্রাটাকে বলা হচ্ছে গলনাঙ্ক। সংজ্ঞাটা কেমন হয়, কোনো নির্দিষ্ট চাপে, কারণ এই গলনাঙ্ক
বিভিন্ন ফ্যাক্টরসের উপরে ডিপেন্ড করে, নির্ভর করে। সেগুলো চাপ, তারপরে অন্যান্য বাহ্যিক আরও শর্ত, সেগুলোর উপরে বিভিন্ন, সেগুলো আলোচ্য বিষয়, পরে আমরা আলোচনা করবো ওগুলো নিয়ে। কোনো নির্দিষ্ট চাপে যে উষ্ণতায় তাপ গ্রহণ করে কোনো কঠিন পদার্থ গলতে শুরু করে, যে উষ্ণতায়, তখন উষ্ণতা কিন্তু ফিক্স থাকে, চেঞ্জ হয় না, সেই উষ্ণতাটাকে বলা হচ্ছে গলনাঙ্ক। তেমনি হিমাঙ্কের ক্ষেত্রে উল্টোটা যদি আমরা বলি, যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা জল থেকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা যখন বরফ হয়, অর্থাৎ জল থেকে জমে যখন বরফ হয়, তখন তাপমাত্রা একটা নির্দিষ্ট জায়গায় থাকে, ফিক্স জায়গায় থাকে, সেটা 0 ডিগ্রি সেলসিয়াসই হয়। তখন এই তাপমাত্রাটাকে বলা হচ্ছে হিমাঙ্ক। যে উষ্ণতায় তাপ বর্জন করে কোনো তরল পদার্থ জমে কঠিন হতে শুরু করে তাকে বলা হচ্ছে হিমাঙ্ক। কিন্তু সেটা অবশ্যই বিভিন্ন ফ্যাক্টরসের উপর ডিপেন্ড করে, যেগুলোকে পরিবর্তিত হওয়া হবে না। নির্দিষ্ট চাপ, অন্যান্য কিছু মেশানো থাকলে তার হিমাঙ্ক বা গলনাঙ্ক আলাদা হতে পারে, সেসব ক্ষেত্রে আলোচনা করে এগুলো। তাছাড়া আছে সংকর ধাতুর গলনাঙ্ক। সংকর ধাতু সাধারণত দুটো ধাতুর মিলিত একটি বস্তু, যেমন যেমন সীসা এবং টিন মিশিয়ে রাংঝাল তৈরি করা হয়। সীসার গলনাঙ্ক হচ্ছে 327 ডিগ্রি সেলসিয়াস এবং টিনের গলনাঙ্ক হচ্ছে 232 ডিগ্রি সেলসিয়াস, অথচ তাদেরকে মিশিয়ে যখন একটা সংকর ধাতু তৈরি করা হচ্ছে তার গলনাঙ্ক 180 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে। অর্থাৎ বিভিন্ন উপাদানের মিশ্রণ যদি হয় তাহলে তাদের গলনাঙ্ক কিন্তু একই থাকে না, তাদের গলনাঙ্ক পরিবর্তন হয়। এছাড়া দ্রবণের হিমাঙ্ক, যেমন জলের হিমাঙ্ক হচ্ছে আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু সমুদ্র জলের হিমাঙ্ক হচ্ছে, জলের হিমাঙ্ক আমরা জানি হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু যদি সেটা সমুদ্রের জল হয় তাহলে তার হিমাঙ্ক হচ্ছে -2 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ জল জমে বরফ হয় 0 ডিগ্রি সেলসিয়াসে, কিন্তু সমুদ্রের জলকে জমে বরফ হতে তাপমাত্রা লাগবে -2 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ যেহেতু লবণের ভাগটা একটু বেশি সমুদ্রের জলে, তাই সমুদ্রের জল সহজে বরফে পরিণত হয় না। দেখা যায় শীতপ্রধান দেশে হ্রদ, পুকুর ইত্যাদি জমে গিয়েছে, কিন্তু তার পাশে অবস্থিত কোনো যদি সমুদ্র দেখো তাহলে সমুদ্রের জল কিন্তু জমে বরফ হয় না। এ কারণে দুধের হিমাঙ্ক বিশুদ্ধ জলের হিমাঙ্কের চেয়েও সামান্য কম হয়। যদি কিছু মিশে থাকে সেক্ষেত্রে হিমাঙ্ক কমে যাচ্ছে। যেমন কি জলের হিমাঙ্ক যদি 0 ডিগ্রি সেলসিয়াস হয়, দুধের হিমাঙ্ক কিন্তু তার চেয়ে একটু কম হয়। তো এইসবগুলো আছে। আচ্ছা, যে উষ্ণতায় কোনো দ্রবণের পুরোটাই একসঙ্গে জমে কঠিনে পরিণত হয়ে যায় তাকে বলা হয় ইউটেকটিক উষ্ণতা। যে উষ্ণতায় কোনো দ্রবণের পুরোটাই একসঙ্গে জমে কঠিনে পরিণত হয় তাকে বলা হচ্ছে ইউটেকটিক উষ্ণতা। আচ্ছা, তাছাড়া আছে হিমমিশ্র। হিমমিশ্র আমরা অনেক আগেই জানি যে বরফের সঙ্গে লবণ মেশানো হলে সাধারণত 3 ভাগ বরফের সঙ্গে 1 ভাগ যদি লবণ মেশানো হয়, সেই মিশ্রণকে আমরা বিভিন্ন সংরক্ষণের কাজে, মাছ, মাংস ইত্যাদি সংরক্ষণের কাজে ব্যবহার করি, কারণ তার তাপমাত্রা কমে -22 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। বরফের সঙ্গে লবণ মেশালে তার তাপমাত্রা -22 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়, ফলে সেটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের জিনিসকে, আমরা ব্যবহারিক জিনিসকে সংরক্ষণ করতে পারি। তো এই হচ্ছে হিম মিশ্র। এবার হচ্ছে গলনের লীন তাপ। তো আমরা সাধারণত তাপ দিলে যে উষ্ণতা বাড়ে তার জন্য ফর্মুলা আমরা দেখেছিলাম, H সমান হচ্ছে mst, এই ফর্মুলাটা কাজে লাগে। কিন্তু যেহেতু এক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তন, অবস্থার পরিবর্তনের সময় তাপমাত্রার পরিবর্তনটা 0 হয়, সুতরাং এই ফর্মুলা আমাদের লাগবে না। সুতরাং তখন যেটা আমাদের লাগে সেটা হচ্ছে H সমান m ইন্টু L। এই ফর্মুলাটা লাগে গলনের লীন তাপের ক্ষেত্রে, যেখানে L সমান হচ্ছে H/m। H হচ্ছে গৃহীত বা বর্জিত তাপ, m হচ্ছে ভর, বস্তুর ভর, আর L হচ্ছে লীন তাপের পরিমাণ। এবার আমরা জানি যে লীন তাপ সাধারণত, যেমন বরফের গলনের লীন তাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম হয়। এখন যদি আমি বলি যে 5 গ্রাম বরফকে
0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 5 গ্রাম বরফকে জলে পরিণত করতে হবে, তাহলে এইচ কতটুকু তাপ লাগবে? তাহলে ভরের জায়গায় হচ্ছে 5 গ্রাম ইন্টু বরফের গলনের লিন তাপ আমরা জানি 80 ক্যালোরি পার গ্রাম, তাহলে এই গ্রাম গ্রাম কেটে যাচ্ছে, সুতরাং 50 40 মানে হচ্ছে 400 ক্যালোরি। এভাবে আমরা নির্ণয় করি। তাহলে লিন তাপের সংজ্ঞা কী হবে? লিন তাপের সংজ্ঞা নির্ণয় করার জন্য এম এর ভ্যালু যদি আমরা 1 ধরি, তাহলে এল সমান হচ্ছে এইচ। এখান থেকে একক ভরের কোনো কঠিন পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে তরলে পরিণত করার জন্য যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হয় তাকে বলা হচ্ছে ওই পদার্থের গলনের লিন তাপ। তাহলে লিন তাপের একক কি হয়? H/m। তাহলে সিজিএস পদ্ধতিতে যদি আমরা যাই তাহলে দেখো ক্যালোরি পার গ্রাম, আর এসআই পদ্ধতিতে যদি আমরা যাই তাহলে হবে জুল পার কেজি। এটা লিন তাপের ফর্মুলা। তেমনি এবার হচ্ছে গলন এবং কঠিন ভবনের সময় আয়তনের পরিবর্তন হয়। আমরা জানি যে বিভিন্ন কঠিন পদার্থ তরলে পরিণত হলে, আবার তরল পদার্থ যদি কঠিনে পরিণত হলে উষ্ণতার পরিবর্তন না হলে ওদের আয়তনের কিন্তু পরিবর্তন হয়। অধিকাংশ পদার্থই সাধারণত কি হয় যে যদি গলে অর্থাৎ কঠিন থেকে তরল হয় তাহলে সাধারণত আয়তন বেড়ে যায়, আর যখন তরল থেকে কঠিনে পরিণত হয় তখন আয়তন কমে যায়। কিন্তু জলের ক্ষেত্রে দেখা যায় যে জল জমে বরফে পরিণত হলে আয়তন কিন্তু বেড়ে যায়। তো এই ঘটনার সুবিধা অসুবিধা বিভিন্ন আছে। যেমন শীত প্রধান দেশে জল জমে গেলে আয়তনে বেড়ে যায়, বরফটা জলের চেয়ে আয়তনে বড় হয়, ফলে পাইপ ফেটে যায়। তাছাড়া আরো বিভিন্ন আছে আয়তন পরিবর্তনের সুবিধা অসুবিধা, তোমরা এগুলো পড়ে নিবে। আচ্ছা, এবার হচ্ছে গলনাঙ্কের ওপর চাপের প্রভাব। দেখো গলনাঙ্কের ওপর চাপের প্রভাব কেমন হয় সেটা নির্ভর করছে যে গলনের ফলে আয়তন বাড়ে না কমে সেটার উপরে। প্রথম পয়েন্টে আমরা যদি দেখি, ধরে নিচ্ছি যে গলনের ফলে আয়তন কমে, অর্থাৎ যারা কঠিন থেকে তরলে পরিণত হলে আয়তনে কমে, যেমন উদাহরণ কঠিন থেকে তরলে পরিণত হলে আয়তনে কমে, যেমন বরফ যদি বা ঢালাই লোহা ইত্যাদি এগুলো কঠিন থেকে তরলে পরিণত হলে সাধারণত আয়তনে কমে। এদের উপরে যদি চাপ বাড়াও, এবার যদি আমরা এখানে চাপ প্রয়োগ করি তাহলে তাদের যে গলনাঙ্ক সেটা কমে যায়। তাহলে চাপ দিলে এদের গলনাঙ্ক কি হয়? কমে যায়। অর্থাৎ তারা যে উষ্ণতাতে গলে যাওয়ার কথা তার চেয়ে কম উষ্ণতায় গলে যায়। অর্থাৎ সাধারণত বরফ যেটা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গলে, কিন্তু যদি চাপ বাড়াতে থাকি তাহলে তার চেয়ে কম উষ্ণতায় গলবে। অর্থাৎ ধরো -0.5 ডিগ্রি সেলসিয়াস এই উষ্ণতাতে বরফটা গলে যাচ্ছে, এরকম একটা ঘটনা বলছি। আর 2 নম্বর, যাদের এই গলন হলে আয়তনটা বাড়ে, অর্থাৎ কঠিন থেকে তরলে পরিণত হলে যাদের আয়তন বাড়ে, যেমন মোম, তামা ইত্যাদি, এদের ক্ষেত্রে দেখা যায় যে চাপ যদি বাড়ানো হয় তাহলে গলনাঙ্ক বাড়ে। অর্থাৎ আগে যদি এরা 5 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গলতো, কথার কথা বলছি ইন কেস, তাহলে এখন দেখা যাচ্ছে এরা ধরো 6 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গলছে, তার আগে গলছে না। এরকম ধরনের ঘটনা দেখা যায়। তো আজ এই পর্যন্ত থাকলো, পরের দিন এই চ্যাপ্টারের পরবর্তী অংশ করাবো।